রাজশাহী বোর্ড 2023। রাজশাহী বোর্ড 2023-এর এই কোয়েশ্চেনটাতে আমরা চলো দেখি প্রশ্নে কি বলেছে। রাজশাহী বোর্ড 2023-এর এই কোয়েশ্চেনটাতে আমাদের কাছে চেয়েছে গরুর গতে চেয়েছে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি বের করো। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি, পৃথিবীর রৈখিক দ্রুতি মানে কি? ভি বের করতে হবে। ভি হচ্ছে পৃথিবীর রৈখিক দ্রুতি। তাহলে আমরা এখানে ভি এর মান বের করব। তো ভাই আমরা ভি এর কি কি সূত্র জানি? আমরা ভি এর সূত্র অনেকগুলো ভি এর সূত্র জানি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু √gm/r+h, ভি ইকুয়াল টু 2πr+h ডিভাইডেড বাই টি। বাট মাত্র ভাইয়া যে দুইটা সূত্র বললাম সেই দুইটা সূত্র কিন্তু আমাদের পৃথিবীর রৈখিক দ্রুতির সূত্র নয়, বরং সেই দুটি সূত্র হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। তো আমরা পৃথিবীর রৈখিক দ্রুতির সূত্র আমরা যদি বের করতে চাই, তাহলে পৃথিবীর রৈখিক দ্রুতির সূত্রের জন্য আমাদের আসলে কোন সূত্রটা লাগবে ভাই? পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরবে এই কক্ষপথটাকে আমরা বৃত্তাকার চিন্তা করব, বৃত্তাকার কল্পনা করব, এবং আমরা জানি বেগ ভি ইকুয়াল টু s/t। আমরা 9-10-এ পড়েছি যে s ইকুয়াল টু vt। তাহলে ওখান থেকে আমরা সূত্রটাকে ডিরাইভ করব। তাহলে চলো আমরা দেখি সূত্রটা কি আসে। আমরা জানি s ইকুয়াল টু vt। তাহলে এখান থেকে আমরা লিখব বা v ইকুয়াল টু s/t। এখানে যে v দেখতে পাচ্ছ এই vটাই হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি। তাহলে এখানে s কত? ভাইয়া দেখো, আমাদের সূর্যের চারপাশে পৃথিবী কিভাবে ঘুরছে আমরা ধরে নিব উপবৃত্তাকার পথে না ধরে আমরা চিন্তা করব বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে s, এই s ইকুয়াল টু আসলে কি আসবে? 2πr। আর এই t এর বদলে কি বের করব বলো তো? এটা হচ্ছে পর্যায়কাল t। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন তাহলে আমরা জিনিসটাকে এইভাবে বসাবো যে 2π, r এর মান কত? r এর মান হচ্ছে 6.4 × 10⁶, আর t এর মান কত? t এর মান হচ্ছে 24 × 3600 সেকেন্ড। তাহলেই তো অঙ্কটা হয়ে গেল, তাই না? না, উত্তরটা ভুল। এইভাবে করলে অঙ্কটা হবে না। এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট মানে গিয়ে ভুল আসছে। কেন বলি? কারণ সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি বের করতে বলেছে, পৃথিবীর আহ্নিক গতি বের করতে বলে নাই। পৃথিবীর আহ্নিক গতি মানে নিজ অক্ষের চারদিকে যদি গতি বের করতে বলতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা r এর মান পৃথিবীর ব্যাসার্ধ চিন্তা করতাম এবং পর্যায়কাল পৃথিবীর পর্যায়কাল চিন্তা করতাম, মানে একদিন সমান যত সময় সেই সেকেন্ড সময়টা আমরা বের করতাম। কিন্তু ভাইয়া এখানে কিন্তু পৃথিবীর নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের জন্য পৃথিবীর রৈখিক দ্রুতি বের করতে বলে নাই, বরং আমাদেরকে বলেছে সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, সূর্যের চারপাশে ঘূর্ণনের কারণে পৃথিবীর রৈখিক দ্রুতি বের করতে বলেছে। তার মানে এখানে তোমার যে পরিধি আসবে সেটা আসবে পৃথিবী সূর্যের চারপাশে যে বৃত্তাকার পথে ঘুরে তার পরিধি। আর এখানে পর্যায়কাল কত আসবে? পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেই পর্যায়কাল বসবে ক্যাপিটাল টি এর জায়গায়। তাহলে এখানে আমাদের পর্যায়কাল কত আসবে? এই জিনিসগুলো তাহলে হবে না। তাহলে এখানে আমাদের পর্যায়কাল কত আসবে ভাইয়া? পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 1 বছর সময় লাগে। দেখো এখানে উদ্দীপকের জিনিসটা দেওয়াও আছে। দেখো আমরা যদি দেখি, খেয়াল করো, পৃথিবীর বার্ষিক গতি দেখো দেওয়া আছে 365 দিন এবং আহ্নিক গতি 24 ঘন্টা। তাহলে আমার এখানে লাগবে পৃথিবীর বার্ষিক গতি, এবং পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব দেওয়া আছে 1.5 × 10⁻11 মিটার। এটা হচ্ছে পৃথিবীর সূর্যের চারপাশে যে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা হচ্ছে আমাদের r। তাহলে সূর্যের চারপাশে আমরা যখন ঘুরছি তখন সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ r, এবং সূর্যের চারপাশে একবার ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল T। তাহলে এখানে আমরা জিনিসটা তাহলে লিখে ফেলি। দেখো এখানে আমি একটু লিখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে তোমাদের প্যাচ না লাগে পিডিএফটা দেখতে। এখানে আমাদের পর্যায়কাল টি কত আসবে ভাইয়া? পর্যায়কাল টি আসবে 365 দিন, 365 ডেজ। এখন 365 দিন একদিনে কতক্ষণ ভাইয়া? একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড। তাহলে 365 দিনে আমাদের কত সেকেন্ড আসবে বলো? আমরা চলো হিসেব করে ফেলি। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 365 × 86,400। এটা আসবে 31.536 × 10⁶ সেকেন্ড। তাহলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 31.536 × 10⁶ সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, আর r এর মানটা কত ভাইয়া? r এর মান দেওয়া আছে, দেখো, পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের r এর মান কত আসবে? r হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের r এর মান। তাহলে r এর মান কত? r এর মান হচ্ছে 1.5 × 10⁻11। t কত? t হচ্ছে 31.536 × 10⁶।
তাহলে আমরা যদি হিসেব করি তাহলে আমাদের পৃথিবীর রৈখিক দ্রুতি চলে আসবে কিসের সাপেক্ষে? সূর্যের চারপাশে ঘোরার ক্ষেত্রে। তাহলে আমাদের উপরে বসবে 2 পাই ইন্টু আমাদের 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই নিচে বসবে আমাদের 31.536 ইন্টু 10 টু দি পাওয়ার 6। হিসাব করলে আনসারটা আসবে 29,885.77 অর্থাৎ এত 0.8 এত মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অলমোস্ট 30,000-এর কাছাকাছি। আর ভাই এটাকে যদি 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কিলোমিটার আসবে 30 কিলোমিটার প্রতি সেকেন্ড। আসলে পৃথিবী সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে। ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি বলি, কাছাকাছি ডাটা নিয়ে যদি আমরা যদি বলি, তাহলে পৃথিবী সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে আমাদের আবর্তন করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। ব্রাইটনেসটাকে একটু বেশি না কম লাগতেছে? দেখো তো আমার কাছে কেমন যেন লাগতেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু ব্রাইটনেসটা আর একটু চেঞ্জ করে দেখি তো ঠিকঠাক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ঠিক নেই। আচ্ছা এখন দেখি। ওকে, এখন আসো দেখি। তো আমাদেরকে বলো যে গরুর গ তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, গরুর গ আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে দেখো সিম্পল একটা ম্যাথ, জাস্ট আমাদেরকে কি মাথায় রাখতে হবে ভাইয়া? সূর্যের চারপাশে যখন ঘুরে কোন একটা গ্রহ, তখন হচ্ছে আমরা টি হিসেবে ব্যবহার করব, বার্ষিক গতিটাকে হিসেব করব। যেমন পৃথিবী সূর্যের চারপাশে যখন ঘুরছে তখন বার্ষিক গতিটাকে আমরা বলবো ক্যাপিটাল টি, 365 দিন। আর আর হিসেবে আমরা বলবো সূর্য পৃথিবীর মধ্যকার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো আমরা তারপরে ম্যাথটা করি। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলেছে যদি আহ্নিক গতি না থাকতো। যদি আহ্নিক গতি না থাকতো, আহ্নিক গতি মানে কি? পৃথিবী যদি না ঘুরতো। আহ্নিক গতি না থাকার মানে কি? আহ্নিক গতি না থাকার মানে হচ্ছে যদি পৃথিবী যদি না ঘুরতো, ঘূর্ণন যদি বন্ধ করে দিত, তাহলে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি? উত্তর হচ্ছে না, ওজনের কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ বিষুব অঞ্চল বা মেরু অঞ্চলে আমরা আসলে কি পাই ভাইয়া? জি ল্যামডা পাই। জি ল্যামডার ফর্মুলা কি ছিল ভাইয়া? আমি তোমাদেরকে আগে একটু ফর্মুলাটা একটু লিখে দেখাই। জি ল্যামডার ফর্মুলা কি ছিল? জি ল্যামডার ফর্মুলা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এখন ল্যামডার মান বিষুব অঞ্চলে 0 ডিগ্রি আর মেরু অঞ্চলে 90 ডিগ্রি। ভালো কথা, বাট যদি আহ্নিক গতি যদি না থাকে ভাইয়া, আহ্নিক গতি না থাকলে এই ওমেগা কত? 0। কারণ আহ্নিক গতি নেই মানে কি? কৌণিক বেগ 0। আহ্নিক গতি যদি না থাকে, কৌণিক বেগ যদি 0 হয়, তাহলে বিষুবীয় অঞ্চলের জন্য এই পুরো মানটা আসবে 0, মেরু অঞ্চলের জন্য এই পুরো মানটা আসবে 0। অর্থাৎ বিষুব অঞ্চলে জি ল্যামডা আসবে জি, মেরু অঞ্চলেও কিন্তু আমাদের জি ল্যামডা আসবে জি। অর্থাৎ যদি আহ্নিক গতি যদি না থাকতো, তাহলে কোন একটা বস্তুকে তুমি পৃথিবীর ভিন্ন ভিন্ন অক্ষাংশে নিয়ে গেলেও ল্যামডার পরিবর্তন হতো ঠিক, বাট ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা ইকুয়াল টু 0 হতো, যার কারণে ভিন্ন ভিন্ন অক্ষাংশে নিয়ে গেলেও আমাদের জি এর কোনো পরিবর্তন হতো না, অভিকর্ষজ ত্বরণের কোনো পরিবর্তন হতো না। কখন? যদি আহ্নিক গতি না থাকতো। অভিকর্ষজ ত্বরণের যদি কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কৌণিক বেগের যদি কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হতো না, এবং যার কারণে ওজনেরও কোনো পরিবর্তন হতো না। তাহলে আমাদেরকে আসলে এখানে ওজনের পরিবর্তনটা হতো কিনা সেটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখি ওজনের পরিবর্তনটা হয় কিনা। আমরা এখন ম্যাথের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমি আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা ম্যাথের মাধ্যমে জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আমি তোমাদেরকে ঘ নাম্বার দেখাচ্ছি। ঘ, তো দেখো যদি আহ্নিক গতি না থাকতো, তাহলে আমরা লিখি আহ্নিক গতি না থাকলে, আহ্নিক গতি না থাকলে কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ, যেটা কৌণিক বেগ বা যেটাকে আমরা বলি ঘূর্ণন বেগ, এটাকে আমরা কি বলি? ওমেগা ইকুয়াল টু কত আসতো? 0। ওমেগা ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা জানি জি ল্যামডা মানে কোন একটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আমরা লিখব, এখন বিষুব অঞ্চলে প্রথমে বস্তুটা ছিল বিষুব অঞ্চল, তারপর বিষুব অঞ্চল থেকে কোথায় নিয়ে যাব? মেরুতে। প্রশ্নে সেটাই বলেছে। এখন বিষুব অঞ্চলে ল্যামডা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে সুতরাং বিষুব অঞ্চলে জি বিষুব বা জি 0 লিখতে পারো, ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কয়ার আর
cos স্কয়ার 0 ডিগ্রি, মানে ল্যামডার মান 0 ডিগ্রি। এখন খেয়াল করো, যেহেতু ওমেগা 0, এই যে যেহেতু আহ্নিক গতি নাই, ওমেগা 0, তার মানে আমরা বলবো বা জি বিষুব বা বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ জি মাইনাস ওমেগার মান যেহেতু 0, এই টোটালটা 0। ঠিক আছে, টোটালটা 0। এটা কোত্থেকে আসছে? এটা আসছে এইভাবে, যেহেতু আহ্নিক গতি নেই, যেহেতু ওমেগা ইকুয়াল টু 0, কারণ কি আহ্নিক গতি নেই, তাই ওমেগা ইকুয়াল টু 0। তাই এই যে আমাদের ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এই টোটাল ভ্যালুটাই আসবে 0। ঠিক আছে, কারণ এটা 0 হয়ে গেছে, তার মানে পুরো গুণফলটা কি 0। তার মানে আমরা বলবো সুতরাং বিষুব অঞ্চলে বস্তুর অভিকর্ষজ ত্বরণ, আমাদের বস্তুর যে মূল অভিকর্ষজ ত্বরণ থাকে 9.8, সেটা সমান এই যে 9.81 দেওয়া আছে, 9.81 এর সমান। ঠিক আছে, আবার আমি যদি বস্তুটাকে যদি মেরুতে নিয়ে যাই, মেরু অঞ্চলে আমাদের ল্যামডা কত? 90 ডিগ্রি। তাহলে সুতরাং জি ল্যামডার বদলে আমরা লিখলাম জি মেরু, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডার মান 90 ডিগ্রি। কিন্তু আবার সেই একই কথা, তাহলে জি মেরু সমান জি মাইনাস 0। কেন? কারণ আহ্নিক গতি না থাকলে আমাদের কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 0। সুতরাং আমাদের যে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এই পুরো ভ্যালুটাই আসবে 0। তাহলে সুতরাং আমরা বলবো মেরুতে নিয়ে গেল আমাদের অভিকর্ষজ ত্বরণের মান কত? জি হবে, যেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা লজিকটা দাঁড় করাই, যেহেতু আহ্নিক গতি না থাকলে, অর্থাৎ আহ্নিক গতি না থাকার মানে কি ওমেগা ইকুয়াল টু 0। ওমেগা ইকুয়াল টু 0 হলে আমরা দেখতে পাচ্ছি জি মেরু ইকুয়াল টু জি বিষুব হয়, ইকুয়াল টু জি এর সমান, হ্যাঁ, যেটার মান হচ্ছে 9.81। যত ডিটেলস লিখতে পারো আর কি, তো অথবা কেউ যদি জি মেরু ইকুয়াল টু জি বিষুব লিখতে পারো, মনে থাকে এনাফ। তাহলে আমরা বলবো অর্থাৎ আমাদের ডব্লিউ মেরু মানে মেরুতে ওজন, সেটা ডব্লিউ বিষুবের সমান হবে। ঠিক আছে, কারণ কি এমজি বস্তুর ভর তো দুই ক্ষেত্রেই সেম। তার মানে আমরা বলবো, কমেন্ট লিখে দিব, অতএব যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হতো না বা হবে না, ওজনের পরিবর্তন হবে না। এইটা আমরা কমেন্টে লিখে দিব। তাহলে আমরা লিখব সুতরাং ওজনের পরিবর্তন হবে না। পরীক্ষায় আমরা পুরো প্রশ্নটাকে ডিটেলসে লিখে দিব, ওজনের পরিবর্তন হবে না। তো দেখো অঙ্কটা খুবই সিম্পল, বাট হঠাৎ করে যদি পরীক্ষায় যদি আসে আর উইদাউট প্র্যাকটিস তোমরা যদি এটা যদি করতে যাও পরীক্ষায়, তাহলে কিন্তু তোমরা এটা মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে পাশের টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে, একটু দেখা। তো এখন আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা করতে পারবে।